সে অন্য আরেক জায়গা বিয়ে শাদী নিয়ে ওইখানে সেটা নিয়ে ব্যস্ত। অলওয়েজ আমি মেয়েদেরকে দিয়ে শুরু করি, সেভাবে আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। মেয়েদা, আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ভালো আছেন তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই সৃষ্টিকর্তার কাছে এটাই শুকরিয়া আদায় করি যে অনেক দিনের একটা ইচ্ছা, স্যারের সাথে দেখা করার একটা মনের ভিতরে একটা ইচ্ছা ছিল, তো ওইটা আল্লাহ পূরণ করছে। তারপরে বাকি যা কিছু আছে আল্লাহ তাআলার ইশারায় সব কিছু হয়েছে। আজকে এই অনুষ্ঠান, আমার ব্যবসা, যেটাই হোক সব কিছু আল্লাহ তাআলার ইশারাতেই হয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। নিশ্চয়ই। তো আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই, আপনার গল্পটা একটু শুনতে চাই যে কোথা থেকে শুরু করলেন, কিভাবে এসে হঠাৎ করে এক সময় মনে হলো যে না, আমার নিজের একটা পরিচয় দরকার, নিজের একটা কিছু করা দরকার, একটু যদি বলেন। আমি বিএ পাস করার পরে স্যার 98 সাল থেকে আমি পল্লী বিদ্যুতে চাকরি করতাম। ওখানে আমি বিলিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলাম। 11-12 বছর আমি ওইখানে চাকরি করছি। তো চাকরি করার পর ওইখানে আমার পারিবারিক একটা দুর্ঘটনা হয়, যে আমার 19 বছরের মানে সংসারটা নষ্ট হয়ে যায়। তো তখন খুব খারাপ অবস্থায় ছিলাম। কোথাও আত্মীয় স্বজন, যত মানুষজন, যত যাই ছিল, 3টা বাচ্চা আমার। বড় মেয়েটা তখন ইন্টারমিডিয়েট পরে, ছোট মেয়েটা। চাকরিটা আপনি ছেড়ে দিলেন কেন? চাকরিটা আসলে ছাড়তে চাইনি, কিন্তু আমাকে ফ্যামিলির মানে ছেলে মেয়ের লেখাপড়ার সমস্যা, বিভিন্ন অজুহাতে আমাকে বারবার এগুলা নিয়ে টর্চার করা হচ্ছিল। পরে আমি অফিসে এগুলা স্যারদের সাথে যখন, মানে স্যাররা যখন এগুলা জানার পরে তারা আমাকে প্রায় ডাকতো, বলতো যে আপনি একটা দিক সামলান, হয় অফিস না হয় আপনার ফ্যামিলি, যে কোনো একদিকে থাকবেন, আপনি 2টা জিনিস নিয়ে চলতে পারবেন না, একটা ডিসিশনে আপনাকে আসতে হবে। তো আমরা বাঙালি মেয়েরা সাধারণত এটাই জানি যে আমাদের পরিবার বলতে আমাদের প্রধান হচ্ছে আমাদের হাজবেন্ড। সে যেটা বলবে সেটাই আমাদের মানতে হবে, সেটাই করতে হবে। তো আমিও ঠিক তাই। তা আমার পল্লী বিদ্যুতে আমার যে জিএম ছিলেন, উনি আমাকে বলছিলেন যে মিতা, চাকরিটা তুমি ছেড়ো না, তুমি চাকরিটা ছেড়ো না, তোমার লাইফে যেগুলা দেখতে সেটা তুমি পরবর্তীতে সহ্য করতে পারবে না, চাকরিটা রাখো, তুমি তোমার সংসারের ইতি টানো, টেনে ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে বাঁচো। তা আমি ওনার কথা শুনি নাই। আমার পরিবার সবাই তখন এটা নিয়ে বলতেছিল যে না, চাকরি ছেড়ে দাও। আর আপনার বাবা মা তাই বলছে? হ্যাঁ, সেটাই। বাবা মা, মামা মামি, আত্মীয় স্বজন যা ছিল সবাই। তো কারণ আমার তখন গাড়ি ছিল, বাড়ি ছিল, সবকিছুই ছিল। এখন সবার ধারণা ছিল যে গাড়ি বাড়ি মালিক, তার চাকরির কি দরকার, এই ধারণাটা আমার হাজবেন্ড সবার মধ্যে এটা ঢুকায় দেয়। আর সে আমার কাছে ব্যবসার টাকা পয়সা দেখা গেছে যে প্রতিদিন রাতে বা যে কোনো সময় অনেক টাকার বান্ডিল এগুলো নিয়ে আসতো। তো আনার পরে ওগুলা বলতো সবাইকে যে আমি আজকে মিতাকে এত টাকা দিলাম, কিন্তু পরের দিন সকালে যে নিয়ে যেত এই কথা আর কাউকে বলতো না। আর আমি বাস্তব জীবনে অনেক বোকা, ছোটবেলা থেকেই আমি অনেক কিছু বুঝতাম না, না বুঝার কারণে এইগুলা বিষয় আমি অতটা ধরতে পারি নাই। তো যাই হোক, এক সময় আমি সংসারের প্রয়োজনে চাকরিটা সারি, ছেলে মেয়ের লেখাপড়ার দিকে তাকাই। কারণ বড় মেয়েটা আপনার ক্লাস ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া ভালো স্টুডেন্ট ছিল, ছোট মেয়েও তাই। ওদেরকে দেখা যেত যে স্যার আমি যখন অফিসে যাই, ছোট ছেলেটা তখন হাঁটা শিখছে, ওকে রাখতে হয়, কারো না কারো স্কুল বন্ধ করতে হয়, ক্লাস বন্ধ করতে হয়, তো ওদের প্রবলেম। তো চিন্তা করলাম যে ছেলে মেয়ের লাইফটা নষ্ট করার কোনো অধিকার তো আমার নেই, আমি চাকরিটাই ছাড়ি। আর সব তো আছে, বাড়ি গাড়ি সব তো আছে আমার। তখন আমি অব্যাহতি দিই 2010-এ। তো অব্যাহতি দেওয়ার পরে 3 মাস পরেই স্যার আমি জানতে পারি যে আমার মানে ফ্যামিলির এটা আমি অনেক বড় বিপদে পড়ে যাই। যে তখন আমার হাজব্যান্ডের খোঁজ খবর নেওয়াটা কোনো কিছু তেমন করে নাই, সে অন্য আরেক জায়গা বিয়ে শাদী নিয়ে ওইখানে সেটা নিয়ে ব্যস্ত। তো আমাদের এইটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে স্যার, অনেক সমস্যা হয়েছে। কিন্তু পরিবার যে একটা জিনিস যে পাশে থাকে, এটা আমি পাই নাই। যে পরিবার আমাকে চাকরি ছাড়তে বাধ্য করছে, যে বাড়ি আছে গাড়ি আছে, অথচ সেই পরিবার একটা সময় নীরব হয়ে গেছে। যে 3টা বাচ্চা, এটা তো একটা বিরাট বোঝা। ও যদি একদিনের জন্য আসে, 4 জন মানুষ, এদেরকে কোনোভাবেই আর করা যায় না। তো যাই হোক, পরে আমার হাজব্যান্ডের যে বাড়ি গাড়ি যেগুলা ছিল, টাকা পয়সা অঢেল, সে
রাজনীতির বিভিন্ন ইয়াতে জড়িত থাকার কারণে সে ওগুলা সব হারায় ফেলে, অস্ত্র মামলা, বিভিন্ন মামলা টামলায় জড়ায় যায়। যাওয়ার পর ওনার ওগুলা সব শেষ হয়ে যায়, এক সময় কিছুই থাকে না তার, সে ঘর সংসার সব শেষ হয়ে যায়। তো পরে আমাদের তো পরিস্থিতি খুবই খারাপ, এমনও দিন গেছে যে আমি 10 টাকার করে এই যে লাল শাক বলে এটা আমি কিনে নিয়ে আসতাম। আমার ছেলেকে আমি মনে হয় যে 15 দিনও খাওয়াইছি শুধু একটা শাক। আমার ছেলে আমাকে বলতো না আর কিছু নাই, তো বলতাম না বাবা এটাই খাও, এখন বেঁচে থাকো, পরে একদিন হবে। তো এইভাবে অনেক কষ্ট করার পরে তো একটা জিনিস কি স্যার, আমার একটা ডিপিএস ছিল চাকরি করা অবস্থায়, ওইটা আমার হাজব্যান্ড জানতো না। তো ওই টাকা পাওয়ার পরে আমার বড় মেয়েটা আমাকে বললো যে আম্মু আমাকে যদি মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে আমাকে একটা দিছে স্কলারশিপ, ওইখানে যদি আমাকে পাঠান এই টাকা দিয়ে, তাহলে আমি আপনাদের সব কিছু দেখাশোনা করতে পারবো। আর এইখানে থাকলে, দেশে থাকলে যে ভালো ভালো ভার্সিটিগুলোতে রাজনীতি বিভিন্ন সমস্যা, এগুলো নিয়ে আমি ফেস করতে পারবো না, একা আরও সমস্যা হবে, লেখাপড়া হবে না। তো বললাম ঠিক আছে যাও। তো ডিপিএসটা দিয়ে আমি ওকে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলাম। দিয়ে একটা ছোট্ট টিনের ঘরে আমি আমার ছেলেকে নিয়ে আর আমার মেয়েকে আরেকটাকে পাঠিয়ে দিলাম ভাইয়ের বাসায়। তো দিয়ে ছেলেটাকে নিয়ে ছোট্ট একটা টিনের ঘরে আমি ভাড়া গেলাম। তো আমার ছেলের একটা জিনিস স্যার শখ ছিল ছোটবেলা থেকে, ওর জ্ঞান হওয়ার পর থেকে ওর খুব ইচ্ছা ছিল ইংলিশ পড়া। ও চর্চাটা আমার বড় মেয়ের কাছে এমনভাবে করে, ছোট্ট 2-3 বছরের বাচ্চা অনর্গল ইংলিশে কথা বলে। তো এটা দেখে আমার এত খারাপ লাগতো যে আমি ওকে ইংলিশে পড়াবো কিভাবে, ওর তো বাংলার প্রতি তেমন আগ্রহ নেই। তবুও স্যার শখ হইলো। হওয়ার পরে আমি একজনের মাধ্যমে ওই যে স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে কার্ড দেয় টিচার ওয়ান্টেড, ওই লোক আমাকে বললো প্রতিদিন 200 টাকা দেবো, আপনি এই প্রতিটা ঢাকা শহরের যত ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ভার্সন আছে, এই স্কুলের গেটে দাঁড়ায় দাঁড়ায় আপনি এই কার্ডটা দিবেন, তো আপনাকে প্রতিদিন 200 টাকা দেবো। আমি স্যার রাজি হয়ে গেলাম। তো গেটে দাঁড়ায় দাঁড়ায় আমি বিভিন্ন স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলের গেটে দাঁড়ায় দাঁড়ায় আমি কার্ডটা দিতাম, 200 টাকা করে দিত। আমার বেশ ছেলেকে নিয়ে ভালোই ছিল। তখন ওইখানে একটা স্কুল ছিল ইংলিশ ভার্সনের, ওখানে আমার ছেলেকে ভর্তি করলাম। তো ভর্তি করার পরে ওইখানে আমার ছেলে যে ড্রেস, আমার মেয়েরা যে ড্রেসগুলা পরে, গেঞ্জি, এগুলা সব আপারা দেখে জিজ্ঞেস করে তোমার ছেলের এত সুন্দর গেঞ্জি কোথায় পাও, বা তোমার মেয়ে যে পরলো দেখলাম ওইটা কোথায় পাও। তো বলি যে আমার ভাইয়ের কাছ থেকে আনি। তো বললো ওর কোথায়? তো বললাম উত্তরায় ওর বাইং হাউস। তো বলে যে আমাদেরও আনো, আমরাও নেব। তো পরে আমি আমার ভাইকে বলতাম যে 2-3টা পাঠাইতে, আপুরা নিবে। তো 2-3টা পাঠালো। এরপরে দেখি যে স্যার ভালো আগ্রহ সবার, তো আপুরা বলতেছে আরো বেশি করে আনেন। তখন আমি ছোট্ট একটা ব্যাগ নিয়ে উত্তরায় প্রতিদিন যাইতাম, এই বাসে করে প্রতিদিন রাজলক্ষ্মীতে যাইতাম, যাই ভাইয়ের ওইখান থেকে ব্যাগটা ভরে 20-30 পিস প্রথম আমি নিয়ে আসি 700 টাকার। তো 700 টাকাতেই আমার ব্যাগটা ভরে যায়। তো ভরার পরে আমি স্কুলে আসি, ওইটা আমি 1100 টাকায় বিক্রি করি। ওকে। তো বিক্রি করার পরে আপারা আমাকে, তখন আমার লাইফের সবকিছুই আপারা জানতো, দেখতো। তখন ওরা আমাকে বলে যে তুমি এগুলা সেল করো, বেশি করে আনো, আমরা পাশে আসছি। প্রায় 400-500 স্টুডেন্টের মা এরা। তো আমার সাথে এদের খুবই ভালো সম্পর্ক ছিল। আর সবচেয়ে বেশি পরিচিত ছিল আমার ছেলে, ছোট কিন্তু সে ইংলিশে কথা বলতে পারে, সবাই খুবই আদর টাদর করতো এটা নিয়ে। তো পরে আমি সেইখান থেকে ও ভাইকে বললাম, আমার ছোট ভাইকে, যে তোর বাইং হাউসে থেকে তুই মালামাল একটু বাড়াই দে, তাহলে আপুরা যে নিচ্ছে এটা হবে, বেশি সেল হবে। তো তখন বেশি করে দেওয়া শুরু করলো। তখন সবাই বলে তোমার বাসায় গিয়ে প্রতিদিন তো এইভাবে দেখা সম্ভব না, তো তুমি একটা কাজ করো, পেজ তৈরি করো, একটা পেজ খুলো, ওইখানে ছবি দিবা, যার যেটা লাগবে আমরা অর্ডার করব, পরের দিন তুমি স্কুলে নিয়ে আসবা ওইটা। বললাম ঠিক আছে। তো এইভাবে আমি একটা পেজ খুলি। পেজ খোলার পরে ওই আপুরাই ওই পেজটাকে তাদের আত্মীয় স্বজন বিভিন্ন মাধ্যম করে তারা আমাকে আগায় নিয়ে যায়। বিশেষ করে খিলক্ষেতের মানুষের অবদান অনেক বেশি। আমি অনেক সময় খিলক্ষেতের আপুদের সবাই বলি যে আমি যদি মারা যাই, আমাকে তোমরা এইখানে দাফন করো, আমার বাড়ি আত্মীয় স্বজন কারোর কাছে দিও না। তারাও আমাকে অনেক ভালোবাসে। এখন পর্যন্ত 7-8 বছর হলো তাদের আত্মীয় স্বজন, দূর দূরান্তর পরিবার সব আমার কাপড় চোপড় পরে, ঈদ হোক, বিভিন্ন অকেশন, যে কোনো সময় আগে আমাকে ফোনটা দিবে, আপু এই জিনিসটা আছে। যখন বলি যে হ্যাঁ আছে, তখন তার আগে আমার কাছে আসে, আমার কাছে অর্ডার করে, তারপর দোকানপাট মার্কেট যা আছে সেইখানে দেখে। তো এইভাবে আমি অফলাইনে বিজনেসটা বেশ ভালোভাবে দাঁড় করাই। দাঁড় করানোর পরে কিন্তু একটা পর্যায়ে গিয়ে স্যার আমি অগোছালো হয়ে যাই, এত অর্ডার, আমি মানুষটা তো একা।
আর আমার স্যার তখন অবস্থা এত খারাপ যে একটা মোবাইল কিনবো, ছবিটা ভালো করে উঠাবো, সেই অবস্থা আমার ছিল না। অতএব মানে বাসার বাইরে যে কেউ নিবে সেইটা আমার সাহস হতো না যে কেউ নিবে। এই আবসা একটা ঘোলা ছবি, জিনিসটা দেখে বোঝা যায় না। তো তখন তারপরে অর্ডার আসতো, আমি ওনাদেরকে বলতাম যে আপনারা প্রোডাক্টটা নেন, যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে ফেরত দিয়েন, কোনো সমস্যা নেই, চার্জ কিচ্ছু দিতে হবে না। তো বলতো ঠিক আছে তাহলে পাঠান। তো পাঠানোর কথা বললে আমি আর কাউকে বলতাম না, চুপচাপ ব্যাগে ভরে নিয়ে যে কটাই হতো আমি নিজেই চলে যেতাম। মিরপুর, আপনার কাকরাইল, ঢাকা শহরের অলিতে গলিতে আমি নিজেই চলে যেতাম। যাওয়ার পরে দেখা যেত অর্ডার করছে একটা, আমি নিয়ে যেতাম 5-6টা এক একটা প্যাকেটে। তো ওনারা ওগুলা দেখে বাসার ভিতরে বসে বেশ ভালোভাবে ওইগুলা নিত, খুব খুশি হইতো, মানে আরো কয়েকটা কিনে ফেলতো। হ্যাঁ, তো এইভাবে ওনাদের মাধ্যমে আমি মানে আস্তে আস্তে প্রচার পাই যে ওই আপুটা আরেক আপুকে বলে যে এইখানের থেকে নাও, তাহলে দেখবা তোমার বাসায় পাবা, সমস্যা হলে ফেরত দিতে পারবা, বা এক্সচেঞ্জ যেটাই তুমি চাও এই আপুর কাছে ভালো পাবা। এইভাবে বলতো যে ছবিতে দেখে বোঝা যাবে না, আপুর জিনিস অনেক ভালো, তোমরা নাও। এরকম করে আগাইতে গাইতে আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় 16,000-এর মতো আপুরা আছে, প্রত্যেকেই আমার রিপিট কাস্টমার বলা চলে। প্রায় 10,000 আমার রিপিট এইখানকার, মাশাআল্লাহ। আমার কখনো বুস্ট তারপরে শেয়ার কি আমি কখনোই আমার এগুলা নিয়ে কথা বলি না, কাউকেই না, বা রিভিউ এগুলা নিয়ে আমি কাউকে কখনো আমার পেজে বলি না। আপুদের সাথে আমার এমন সম্পর্ক, গতকাল এক আপু আমাকে বলতেছে 3 দিন পরে আমাকে, সে মিরপুর DOSS এর 4,000 টাকার ইয়ে নিচ্ছে মালামাল, তা আমাকে বলতেছে 2 দিন দেরি হয়ে গেছে আপু। তা আমি বললাম যে 4-5 বছর ধরে আমার সাথে আসছো, আর এই 2 দিন মাত্র দেরি হয়েছে তার জন্য তুমি আমারে সরি বলতেছো আপু? তাহলে কি সম্পর্ক হইলো তোমার সাথে আমার? তাহলে তো তুমি আপন বোন হইতে পারলা না, আমার তো বোন নাই। তখন উনি আমার খুব খুশি যে তোমার এই অতুলনীয় ব্যবহারটা, আমাকে সে এতগুলা কথা লিখছে যে আল্লাহর কাছে দোয়া করি তুমি আরো ভালো করো, অনেক দোয়া করছে। তা আমার সাথে সম্পর্কটা আপুদের এরকমই। আচ্ছা ঠিক আছে, এইটা মেনটেন করার জন্য আপনাকে কি কি করতে হয়? ডেফিনেটলি একটা বড় উপায় হচ্ছে ভালো ব্যবহার। মিতাপা, আপনি তো ব্যবসা করছেন বেশ কিছুদিন ধরে, আপনার লাভ হচ্ছে, সংসারে সচ্ছলতা এসছে, নিজের বলার মতো গল্প আসলে আপনাকে কি দিয়েছে? হ্যাঁ স্যার, নিজের বলার মতো গল্পটা আসলে আমাকে গুছায় নিছে। আমি ব্যবসার যে বিষয়টা বললাম সেটা একদম ঘরোয়া, যে এখানে ব্যবসা আসলে বলা চলে না, এটা একটা মানে আন্তরিকতার কারণে সবাই হয়তো আমাকে, বা করোনা যেটাই বলেন ওইভাবে হয়তো আমাকে দেখতো, কিন্তু ওইটা আমাকে বারবার ভিতর থেকে একটা কেমন অনুশোচনার মানে তৈরি করতেছিল যে আমি বিজনেসটা এত সুন্দর এই জায়গাটাতে আসতে পারছি, কিন্তু আমি গুছাইতে পারতেছি না যে জিনিসটাকে কিভাবে আগাইতে হয়, কিভাবে কি করতে হয়, একা একা এটাকে কোন জায়গায়, যেমন পার্সেল কিভাবে করা বা ধৈর্য ধরে কারোর সাথে কথা বলা, যে এই জিনিসগুলো আমার একদম অনেক অগোছালো। আমার মন খারাপ হয়ে থাকতো অনেক সময়, আমি খুবই মন খারাপ হইতাম যে এইভাবে কেউ একটা মানুষ কি নাই যে একটা বিজনেস কিভাবে করে, বা এই উদ্যোক্তা আমি হইতেছি যে এইখানে কিভাবে আমার কাজটা আগায় যাবে, কিভাবে করলে হবে। তো এইটা নিয়ে ডেলিভারি যে কোম্পানি থাকে ওখানে আমি একজনের সাথে আলাপ করলাম, ওই ভাইয়া আমাকে বলতেছে আপু আপনি চাইলে আরো ভালো করতে পারবেন। তা আমি ওনাকে বললাম যে ভালো করতে হয় এটা কিভাবে করব, আমি যে ভালো করতে হবে এটা বললে তো হবে না, কিভাবে করব, আমি তো তার কোনো রাস্তা পাচ্ছি না। পরে উনি আমাকে বললো যে আপু দাঁড়ান আমি আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিই। তা উনি তখন আমার বাসায় বসা, হঠাৎ করে উনি মানে আপনার এই ইয়াটা ওইখানে মহসিন ভাই উনি আমাকে এই গ্রুপটা দিল যে আপনি টানা, তখন বোধহয় গ্রুপের 26তম দিন কিংবা 16তম এরকম হবে। তো বললো যে আপনি টানা 90টা পিছনের গুলা সহ দেখবেন, প্লাস 90টা সেশন পর্যন্ত এগুলো আপনি পড়বেন, আপনার মন মানসিকতা ইনশাল্লাহ অনেকটা ভালো হবে, আর কাজের যে ধারাটা সবারটা দেখবেন, দেখে আস্তে আস্তে গুছানোর ইয়াটাও পাবেন, আর আমি পাবো আপনার কাছ থেকে বেশি বেশি পার্সেল। উনি আমাকে এটা বললো, বলার পরে আমি ওই গ্রুপে ঢোকার পরে এখন সবাই আপনার দেখি যে ওইখানে যে গল্প লিখে আপনাকে মেনশন করে, আপনার নামটা লিখে, তখন আমি চিন্তা করলাম যে ওনাকে আমার কে এসে দেখি একটু, পরে আপনার ওইখানে ঢুকে আইডিটা দেখলাম, সব কিছু বিস্তারিত, এই যে দেখা, তারপরে থেকে আপনার পিছনের যত ইয়াগুলো আছে ওগুলো আমি পড়তে থাকলাম একের পর এক, একদম নাওয়া খাওয়া আমার বন্ধ ছিল, মানে এত ভালো লাগতো। তো প্রথম আপনার একটা কথা আমার বেশি ভালো লাগছে স্যার, সেটা হচ্ছে যে ওই মানে লেগে থাকার কোনো বিকল্প নাই, একটা কথা, এই কথাটা যখন মানে মাথায় আসতো যে লেগে থাকার কোনো বিকল্প নাই, তার মানে আমি যে আসছি এখন 1-2টা যে বাহিরে ঢাকার বাইরে যে অর্ডারটা আসতেছে, আমি যদি এটা থাকতে পারি হয়তো একসময় ভালো হবে। তো এই জিনিসগুলো আমার বেশি কাজ করতো। তারপরে যে মন খারাপ হওয়া,
যে রাগ হইতেছে, পারতেছি না কাজ করতে, এটা যখন আপনার দেখতাম তখন আপনার পজিটিভিটি যে একটা কথা, ওই জিনিসগুলো আমি পড়তাম। পড়ার পরে ওইটা দেখে যে স্যার এত সুন্দর করে বুঝাইতেছে, এইটুকু এই বুঝানোর পরে যদি আমার যদি মানে ধারণা আমি না নিতে পারি, তাহলে আমি ব্যর্থ, আমার কিছুই হবে না আমাকে দিয়ে। কিন্তু আপনার ওই কথা, তারপরে আরেকটা চর্চা আছে আমার আইডিতেও দেয়া আছে, আমি একজন ভালো মানুষ, অনলাইনে পোশাক বিক্রেতা, এই কথাটা আমি আপনার কাছ থেকে নিছি। আপনি ওইখানে একদিন ভালো মানুষের যে চর্চাটা, এটা আমি শুরু করছি আপনার কাছ থেকে। এর আগে কখনো আমার সাহস ছিল না যে ভালো মানুষ কথাটা আমি লিখবো বা এটা বলবো কারোর কাছে। মনে হইতো যে কে কি ভাববে, কে কি বলবে, এটা একটা ভাব কেমন লাগতো। তো আমি কিন্তু এটা শুরু করছি আমার আইডিতে, শুরু থেকেই আমি একজন ভালো মানুষ, অনলাইন পোশাক বিক্রেতা কথাটা যদিও মানুষের কাছে হয়তো হাস্যকর, কিন্তু আমার ভিতরে একটা তৃপ্তি কাজ করে। এটা অন্যরকম একটা শক্তি, একটা আলাদা একটা শক্তি, নিজের সঙ্গে একটা কমিটমেন্ট যে আমার পক্ষে আর খারাপ কিছু করা সম্ভব না। এই ধারণাগুলো স্যার অনেক, আপনার এই লেখাগুলোর প্রতি আমার মানে কি বুঝাইতে পারবো না যে আমার মনের যে ইয়াটা। আমি এখন কিন্তু স্যার আর আমার ফ্যামিলি জানে যে আগে আমি ওই যে বললাম যে আমি ছোটবেলা থেকে খুব একটু বোকা টাইপের ছিলাম, সবাই একটু সামান্যতে আমি অনেক কান্না করতে পারি, মানে এটার জন্য বাসায় আমার অনেক কথা শুনতে হইতো। আমার মেয়েরা অনেক বকা টকা দিত যে আপনি সারাক্ষণই কান্নাকাটি করবেন, অনেক বকা দিত। তো বলতো যে অন্যায় করছে সে কান্না করবে, আপনি কেন কান্না করেন? কিন্তু আমি রান্না করতে, খাইতে বসতে, এখন কিন্তু আর স্যার আমি কান্না করি না। এখন আমার ওইগুলা পড়ি, পার্সেল করি, আপনার এগুলা সবার সাথে কথা বলি, সবাই কি লিখতেছে সেগুলা কমেন্ট করি, দেখি। আমার কিন্তু স্যার টাইম নাই, আমার পিছনে কি ঘটছে, ছেলে মেয়ে নিয়ে কি হয়েছে, আমার কিন্তু সে টাইম নাই। তারপরে গ্রুপের আরেকটা জিনিস স্যার, এইখানে যে ভাইয়াটা আসছে, প্রবাসী কিছু ভাইয়া আছে, ওনারা আমি যখন আমার লাইফের কথাগুলা প্রথম যখন আমি শেয়ার করি, যে পরিচয় দেওয়ার পর্ব, তখন কিছু ভাইয়া আমারে বলছে যে ঠিক আছে আমাদের বাড়িতে আপনি এই জিনিসটা পাঠাই দিন আমার বাচ্চার জন্য, আমি টাকা পয়সা বিকাশে বা যেভাবে পারি দিব। তা আমি বলছি আগে টাকা আমি নেই না, এটা আমার একটা বিজনেসের আরেকটা পলিসি, সেটা হচ্ছে আমি কখনো কোনো অগ্রিম নেই না, আমি আগে প্রোডাক্ট পাঠাই, তারপরে টাকা পয়সা যা নেয়ার পরে ওনারা আমাকে খুশি হয়ে বিকাশ করে। তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়াদের এই যে পাইছি, এই ভাইয়াগুলা কিন্তু আমার ছিল না স্যার। আমি আপনাকে বলছি যে যারা ছিল তারা হচ্ছে আমার আশেপাশের, এখন সারা পৃথিবী স্কুলের ফ্রেন্ডরা, কিন্তু আপনার গ্রুপে আসার পরে এখন কিন্তু নেটওয়ার্কটা আমার পুরো বাংলাদেশে হয়ে গেছে। দিনাজপুরের এক ভাই আছে আপনার গ্রুপে, উনি আমার থেকে নক করছে যে আপু আপনার থেকে আমি প্রথম, উনি আমাকে নক করে, জাহিদ ভাই, উনি আমাকে বলে যে আপু আমাকে প্রোডাক্ট দিতে হবে পাইকারিতে। আমি বললাম জি অবশ্যই। তো এক জাহিদ ভাইকে দেওয়ার কারণে আপনার পঞ্চগড় শোরুম আছে, বিভিন্ন জায়গা আপনি সারা দেশে দেখা গেছে উনি এইটা প্রচার করে দিচ্ছে যে মিতাপুর জিনিসটা এই। তো ওই ভাই আমাকে বলতো দেখেন গ্রুপে এই নামেও আছে, সে আপনার কাছে নক করবে। তো আমি বলতাম ঠিক আছে, পেজে নক করতে বলেন। তখন ওই পেজে ওই ভাইয়ারা বলতো এই জাহিদ ভাই আমাকে এই মানে লোকগুলো আমাকে দিছে, দেওয়ার পরে ওনারা আমার প্রোডাক্ট নিয়ে দোকানে উঠায় বিক্রি করা, এখনো করতেছে, অনেক শোরুমে যায়। তো আপনার এইখানে আসার পরে আমি শুধু ভাইয়াদের পাইছি, আর আগে যেটুকু ছিল সেটা হচ্ছে আপনার মেয়ে মানে আপুরা ছিল, আর এখানে আপুও পাইছি ভাইয়াও পাইছি। আপনি বলছিলেন, আমার কাছে যেটা মনে হয় আপনার কথা শুনে, যে আপনার এটা ভুল ছিল ডেফিনেটলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি চাকরি ছেড়ে দেয়া। কারণ একটা মেয়ের আইডেন্টিটি যদি থাকে, তাকে চাইলে যে কেউ যে কোনো ব্যবহার করতে পারে না। সো সেইটা একটা, আর কোনো ভুলের কথা বলতে পারেন আপনি যে আমার লাইফে আর কোনো ভুলের কারণে আমার অনেক এই প্রায়শ্চিত্তগুলো করতে হয়েছে? প্রতিটা আমি আসলে অনেক ভুল করছি জীবনে, অনেক। কারণ ওই একটাই জিনিস, আমি সিদ্ধান্তহীনতায় ভুগি, সবসময় ভুগতাম আগে। তো সিদ্ধান্ত না নিতে পারার কারণে অনেক ভুগতাম। তো ওই রকম ডিসিশন আরও আমার গেছে। তো এখন যাই হোক, সব কিছু ছাপাইয়া স্যার ওগুলা মনে করে আমি আর করতে চাই না, যেটা আগায় আসছি। তবে জীবনের সবচেয়ে বড় ভুল স্যার যেটা, যে আমি যখন চাকরিটা ছাড়লাম, সাথে সাথে যদি আপনাদের মতো মানে এরকম উদ্যোক্তা তৈরি করার যে কারিগর বা যারা এটা তৈরি করতেছে, এই ধরনের কোনো কাউকে পাশে পাইতাম, তাহলে আমার মাঝের যে দুর্বিষহ জীবন, ছেলে মেয়ে নিয়ে যে একটা খুব কঠিন একটা জীবন গেছে, ওইটা হয়তো আমার হইতো না। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আপনি এরকম পরিস্থিতিতেও আপনি আপনার মেয়েকে বিদেশে পাঠিয়েছেন, যদিও সে স্কলারশিপে গিয়েছে, আপনার অত বেশি টাকা পয়সা খরচ হয়নি। একদম লাস্টে চলে আসছে, আপনার মেয়ের কথা একটু বলবেন, ও কেমন আছে, এবং শেষ 1 মিনিট। আলহামদুলিল্লাহ স্যার, সে
গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে মালয়েশিয়া থেকে, ওটা মার্কেটিংয়ের উপরে। এখন দেশে স্যার সে তার একটা অনলাইন মার্কেটিংয়ের একটা গুগলে তৈরি করছে, কোয়ান্টিফাই ক্রিয়েটিভ, ওটার মাধ্যমে সে মার্কেটিংয়ের কাজ করতেছে। বেশ ভালো অবস্থায় আছে। তারও ইচ্ছা উদ্যোক্তা হওয়া, সে নিজে চাকরি করবে না, চাকরি সে আপনার গ্রুপে আছে, আপনার এগুলা সব পড়ে দেখে, খুব প্রতিদিনই কোনো না কোনো একটা টপিক আমাকে সে দেখায়, কয় দেখেন আপনার জন্য এই লেখাটা, আপনার জন্য এটা, আমাকে দেখায় প্রতিদিন বলে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার মেয়ে এবং আপনার সন্তানরা আপনার সমস্ত দুঃখ একদিন গুছিয়ে দেবে ইনশাআল্লাহ, সেই দোয়া থাকলো।